করে কাঁপছে গাছের সবুজ রঙের পাতাগুলো। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। কমলা মিশ্রিত আকাশটা আজ অনেকটাই মায়াবী লাগছে। ডিঙ্গি নৌকায় বসে পা ভিজিয়ে মগ্ন হয়ে কিছু ভাবছে আওয়াত। বর্তমানে আওয়াত যেখানে বসে আছে সেটা অনেক বড় একটা ঝিলের পাড়। যতদূর চোখ যায় ঠিক তত দূরে শুধু জলের সমাহার। কপত কপতিদের আনাগোনা একটু বেশি এখানে। ঝিলের পাড়ে অসংখ্য নাম না জানা গাছ রয়েছে। রয়েছে নীরবে পরিদর্শন করার মতো বসার স্থান। সবুজ রঙের পানিতে দু একটা মাছ ভেসে উঠছে মাঝে মাঝে। আওয়াতকে যখন এখানে আসার কথা বলল তোহফা, আওয়াত কিছুটা অবাক হয়েছে। এই ঝিলপাড়ের কথা জানা থাকলেও কখনো এখানে আসা হয়নি। তবে আজ মনে হলো না এসে মিস করেছে এই ঝিলের পাড়ের সৌন্দর্যকে। ফুরফুরে বাতাসে ভগ্ন মনোরথে নিজের জন্য বরাদ্দ করা কিছুটা ভালোবাসা জেগে উঠেছে হৃদয়ে। ইচ্ছে করছে এখানেই অনেকটা সময় থেকে যেতে। আওয়াত অবাক হলো এই ঝিলের পাড়ে ডিঙ্গি নৌকা দেখে, যা পড়ে রয়েছে বড্ড অবহেলায়। আওয়াদের মনে হলো নৌকাটার কিছুটা তার মতোই অবস্থা। পায়ের গোড়ালি থেকে প্যান্টটা খানিক উঁচু করে আওয়াত ডিঙ্গি নৌকায় গিয়ে বসল। তোহফার এখনো কোনো খবর নেই। প্রায় ঘন্টা পেরিয়েছে আওয়াত এখানে, তবে এখনো তোহফার কোনো খোঁজ নেই। সেদিনের পর কেটে গেছে 3 দিন। এই চলে যাওয়া 3টে দিন আওয়াদের কাছে 3টে বছরের সমান লম্বা মনে হয়েছে। সে গভীরভাবে ভেবেছে 3টে দিন। তোহফাকে পাবে না ভাবতেই কি তীব্র ব্যথা অনুভব করেছে বক্ষস্থলে। তাহলে বাকি সময়টা সে কিভাবে থাকবে? এই একটা প্রশ্ন বারবার এলোমেলো করে দিয়েছে তার সকল চিন্তাকে। যখনই ভেবেছে তোহফা অন্য কারো ছিল, আছে বা ভবিষ্যতে থাকবে, তখনই আওয়াদের পাহাড় সমান কষ্ট হচ্ছে। আমি কি আসতে পারি ওখানে? আওয়াদের চিন্তায় ভাটা পড়ল কারো কথায়। পিছন ফিরে দেখল তোহফা দাঁড়িয়ে আছে। চোকাচোকি হয়ে গেল দুজনের। তোহফা চোখ সরিয়ে অন্যদিকে ফিরল। আওয়াতকে দেখা মাত্রই হার্টবিট বেড়ে যেতে ভুলেনি। তোহফা নিজেকে নিজেই শাসিয়ে বলল, যদি কোনো বাজে পরিস্থিতিতে পড়তে হয় তোর এই উত্তেজনার জন্য, মনে রাখিস 3 সেকেন্ড আমি শ্বাস নিব না। তোকে কষ্ট দিব কিন্তু। নিজেকে সামলে নেওয়ার জন্য দেখা করতে এসেছি 3 দিন সময় নিয়ে। এরপরেও যদি কোনো উল্টাপাল্টা ঘটনা ঘটে গেছে তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। নিজের সাথে কথা বলা শেষ করেই তোহফা আওয়াদের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক চেলতে হাসি ফুটিয়ে বলল, আমি আসবো নাকি আপনি আসবেন এখানে? আওয়াজ তখনও ঘরে আছে। তোহফা আজ কালো রঙের বোরকা সাথে কালো রঙের হিজাব পরে এসেছে। চোখের কোণায় সেদিনের মতোই গাঢ় কাজল। এই কাজল চোখের কোণে আওয়াজ একরাশ মায়া খুঁজে পায়। মনে হয় এই মেয়েটা তার চোখের চাহনি দিয়েই আওয়াজকে শতবার খুন করবে। অথচ মেয়েটা তার সহজ সরল মনকে খুন করেছে না বাবার ধারালো ছুরি দিয়ে। ক্ষত বিক্ষত করেছে হৃদয়ের চারপাশে ধারালো নখের আঁচড় দিয়ে। মেয়েটা কি বুঝতে পারে কাউকে না পাবার তীব্র ব্যথাটা কতটা ভয়াবহ হয়? আচ্ছা, তোহফার সেই প্রেমিক পুরুষ কি খুবই সুদর্শন ছেলে, যাকে দেখলে তোহফার হার্টবিট বেড়ে যায়, থরথর করে কাঁপে সারা শরীর, দুনিয়া সহ ঘুরতে থাকে মন মস্তিষ্ক? আচ্ছা, তোহফা কি খুব বেশি ভালোবাসে তার প্রেমিক পুরুষকে? এমন হাজারো প্রশ্ন আওয়াদের মনে বিষাদ এঁকে যায়। আওয়াজ নিজেকে সামলে বলে, আমি আসছি। আওয়াজ নৌকা থেকে নেমে তোহফার পাশাপাশি দাঁড়ায়। তোহফা সন্তর্পণে এগিয়ে চলে সামনের দিকে। ওকে লক্ষ্য করে আওয়াজও তার সঙ্গ নেয়। পাশাপাশি হেঁটে চলেছে দুজন মানব মানবী। তাদের মুখে নেই কোনো কথা। হাজারো জড়তার জন্য হয়তো বাক নেই মুখে। সকল জড়তা কাটিয়ে প্রথমে আওয়াজ মুখে বুলি ফোটালো। ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি খাওয়ার অফারে তোহফা নীরবে হেসে মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, খাবে। আওয়াজ কিঞ্চিত দূরে দাঁড়িয়ে থাকা ঝালমুড়িওয়ালার কাছে ছুটে গেল। 2 হাতে ভরে ঝালমুড়ি এনে এক প্যাকেট তোহফার হাতে, অন্য প্যাকেট নিজের কাছে রেখে দিল। আবারও নীরবতায় ছেয়ে গেল চারিপাশ। তোহফা নিকাব খুলে আপন মনে ঝালমুড়ি খাচ্ছে, আর আওয়াজ তাকে মুগ্ধ চোখে দেখতে চাইল। তোহফা নিকাব খুলে আপন মনে ঝালমুড়ি খাচ্ছে, আর আওয়াজ তাকে মুগ্ধ চোখে দেখতে রইল। কে বলবে সেদিন এই মেয়েটা শুধুমাত্র আওয়াদের কণ্ঠস্বর শুনেই জ্ঞান হারিয়েছিল? অবাক কাণ্ড, আজ তোহফার মাঝে কোনো হেলদোল নেই। সে আপন মনে হেঁটে চলেছে। আচ্ছা, তোহফার এমন আচরণের পিছনে কি অন্য কোনো কারণ আছে? তোহফার সেই প্রেমিক পুরুষ এখানে আসেনি তো? আসতেই পারে। অন্য পুরুষের কাছে তার ভালোবাসার মানুষটি আসছে শুনে হয়তো সেও এসেছে। হঠাৎ আওয়াজ চারিদিকে একবার চোখ বোলালো। তাদের আশেপাশে কোনো সন্দেহজনক মানুষ আছে কিনা দেখতে।
তোহফার এমন সহজ সরল কথায় আওয়াজ অবাক হলো। কিঞ্চিত ভালো লাগাও তাকে ঘিরে ধরল। ভালোবাসার মানুষ কিছু দিতে পারবে এটাই তো অনেক, তবে সে খালি হাতে হাঁটতে পারছে না। অভ্যাস নেই তাই হয়তো। তবুও প্রিয়জনের প্রিয় একটি আবদার রাখতেই নিজের কষ্ট চেপে গেল। তোহফা কি সুন্দর খালি পায়ে হেঁটে চলেছে, তিরিং বিরিং করে এদিক ওদিক হেঁটে চলেছে। তোহফাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ খুশি। দীর্ঘদিন পুষে রাখা শখ যখন হুট করেই পূরণ হয়ে যায়, তখন মানুষ যেমন খুশি হয় ঠিক তেমন। আওয়াজ বোকার মতো একটা প্রশ্ন করে বসে তোহফাকে। শখটা বুঝি আপনার প্রেমিক পুরুষ পূরণ করেনি কখনো? আওয়াদের কথায় চলন্ত পাজোড়া থেমে গেল তোহফার। সে পিছু ফিরে আওয়াদের মুখোমুখি দাঁড়ালো। আওয়াদের হার্টবিট বেড়ে গেল তোহফা এতটা কাছাকাছি আসায়। সেদিন জ্ঞান হারিয়ে ফেলা মেয়েটা এতটা সাহস কোথায় পেল? এত সাহস কোথায় পেল? সেটাই বুঝে উঠতে পারল না এই মুহূর্তে। আওয়াদকে চমকে দিয়ে তোহফা আওয়াদের হাতে ঝালমুড়ির প্যাকেটটা ছিনিয়ে নিল আর বলল, খাবেন না যখন দিয়ে দিতেন, শুধু শুধু হাতে রেখে কি লাভ বলুন তো? দেখুন, মুড়িগুলো একদম নেতিয়ে পড়েছে, ঠিক আপনার মতো। কথাগুলো ভুলেই তোহফা সামনে হাঁটতে শুরু করলো। আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আওয়াদ। খুব সাবধানে প্রশ্ন এড়িয়ে গেল তোহফা। এটা ভালোই বুঝলো এই মেয়ের আজ হয়েছেটা কি। আওয়াদ চোখ তুলে তাকাতেই দেখলো তোহফা খানিক দূরে চলে গেছে। ওর সঙ্গ নিতেই আওয়াদ দৌড় লাগালো। আওয়াদ ভাবনার স্মারক হয়েছিল, তাতেই তোহফার থেকে কিছুটা পিছনে পড়ে যেতেই এখন তাকে দৌড় লাগাতে হচ্ছে। তোহফার পাশাপাশি দাঁড়াতেই আওয়াদ জোরে জোরে শ্বাস নিল। তোহফা স্মিত হেসে বলল, মিস্টার, একটু দৌড়ে এইভাবে হাঁপিয়ে গেছেন, অথচ আমার পেছনে সারা জীবন দৌড়ানোর জন্য দায়িত্ব নিতে অনুমতি চেয়েছিলেন আমার বাবা মায়ের কাছে। এত দুর্বল শরীর নিয়ে তোহফার পেছনে ছুটা যাবে না। তোহফার কথায় খুক খুক করে কাঁদতে রইল আওয়াদ। বাড়ি থেকে বের হওয়ার আগে কত কিছু ভেবে এসেছিল, অথচ তোহফাকে দেখে তার কথা শুনে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তোহফা এমন ব্যবহার করছে কেন? ও কি প্রশ্ন করবে নাকি প্রশ্ন করবে না? তার থেকে না হয় যা করছে করুক। এমন চিন্তা করতে করতেই আওয়াদ দ্বিতীয়বার বোকা প্রশ্ন করে বসল। আপনি যেমন আচরণ করছেন দেখে মনে হচ্ছে আপনি অষ্টাদশী কন্যা আর আমি আপনার প্রেমিক পুরুষ। তোহফা আমাদের কথায় পিছু ফিরে তাকিয়ে আচমকা খিলখিল করে হেসে উঠল। এমন হাসিতে আওয়াজ ভেবাচেকা খেয়ে তাকালো। সে কি এমন বলেছে যে মেয়েটা এভাবে হাসছে? তোহফা সামনে এগোতে এগোতে বলল, আপনি না সেদিন বললেন একটা পরন্ত বিকেল যেন আপনাকে দেই, যেটা শুধু আপনারই থাকবে, তাই দিচ্ছি। এইখানেও আপনার প্রশ্ন? হাজব তো। তোহফার উত্তরে আওয়াদের হাসি খুশি মুখটা চুপসে গেল। বুঝে গেল তোহফার এমন আচরণের আসল কারণ। আওয়াদের মুখে আর হৃদয়ে নেমে এলো শ্রাবণ। কালো মেঘ ছেয়ে গেল তার মুখে। বুকে ভর করলো হারিয়ে ফেলা তীব্র ব্যথা। আওয়াদের পরিবর্তন তোহফার চোখে পড়ল। তোহফা হুট করেই নিজের পায়ের গতি কমিয়ে দিল। আওয়াদ তার পাশাপাশি এসে দাঁড়াতেই সে সমান তালে তাল মিলিয়ে হাঁটতে রইল। সামনের দিকে চোখ রেখে তোহফা বলল, আজ আকাশে বৃষ্টি নেই কেন বলুন তো? বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টির সাথে জড়িয়ে থাকা সকল মেঘনাদ কাব্যের কাহিনী বিস্তার শুনতে ভালো লাগে। ইচ্ছে করে বৃষ্টির রাতে আপন মানুষগুলোর সাথে নিজের দুঃখ সুখ ভাগাভাগি করে নিতে। যে বৃষ্টি আমার সকল ব্যথা নিরাময় করে দিয়ে ভেসে যাবে দূর দূরান্তর পথের বাঁকে। গর্জন করে উঠবে আকাশ, আমি শিউরে উঠে মায়ের আঁচলে গিয়ে লুকাবো, কিংবা খুব প্রিয় কারোর বুকে মুখ লুকাবো। সে যত্ন করে আমায় আগলে নিবে। তবে আমি মাঝে মাঝেই স্বপ্নে দেখি এক ভারী বর্ষণে আমি বড্ড অবহেলায় অযত্নে শেষ হয়ে যাচ্ছি। আমার শরীরময় বিষাক্ত ব্যথায় টনটন করে উঠছে। আমি চেয়েও চিৎকার করে কাঁদতে পারছি না। কেন এমন হয় আপনি জানেন? জানলে প্লিজ আমায় জানাবেন। এই দেখেন, কথা বলতে বলতে চা খাওয়ার কথাই ভুলে গেছি। ওই যে চায়ের দোকান, চলুন চা খাই। বাড়ি ফিরতে হবে যে, সকালে চিন্তা করবে দেরি করে বাড়ি ফিরলে। আজ এক কাপ ধোয়া ওঠা গরম চা খাওয়ার কথাই তো হয়েছিল আমাদের, সেটা না খেয়ে তো আর যেতে পারি না। তোহফা ছুটে চলে গেল চায়ের ছোট্ট দোকানে। অন্যদিকে আওয়াজ তোহফার কথার অর্থ খুঁজে চলেছে। কি বলল মেয়েটা? মেয়েটার সাথে এটাই শেষ দেখা, এটা আওয়াজ জানে। তবুও আওয়াদের মেয়েটার প্রতি মায়া ক্রমশ বাড়তে রইল। পুরোটাই জুড়ে মেয়েটার অস্তিত্ব কেমনই যেন বিচরণ করতে রইল হৃদয় জুড়ে।
কিভাবে এই মেয়েটাকে নিজের করে পাবার থেকে আটকাবে আওয়াত। মেয়েটার সাথে আর কখনো এমন একটা বিকেলে দেখা হবে না, এটা ভাবতেই তো হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পিপাসায়। তোহফাকে দেখার পিপাসা যে আওয়াদের এখনই লেগে যাচ্ছে, তাহলে পরবর্তী কি হবে আমাদের এই মেয়েটাকে ছাড়া। সন্ধ্যা নেমেছে ধরণীতলে। দরজার সামনে পায়চারি করছে জাহানারা বেগম। চিন্তায় তার অবস্থা বেসামাল। দুটো ছেলে মানুষ করতে তাকে বেগ পেতে হয়নি যতটা বেগ পেতে হয়েছে একটা মেয়ে মানুষ করতে গিয়ে। মেয়েটা একাই পুরো বাড়ি মাথায় তোলার জন্য যথেষ্ট। শাশুড়ি মাকে এভাবে পায়চারি করতে দেখে ইলা এগিয়ে এলো। কি হয়েছে মা, এভাবে হাঁটছেন কেন? সন্ধ্যা হয়ে গেছে অথচ তোহফার কোনো খবর নেই। চিন্তায় মাথা দপদপ করছে আমার। শাশুড়ি মাকে এভাবে পায়চারি করতে দেখে ইলা এগিয়ে এলো। শাশুড়ি মায়ের কথা ইলা নিজেও চিন্তায় পড়ে গেল। সত্যিই তো তোহফা কখনোই সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, আজ তাহলে এখনো আসছে না কেন? ইলা নিজের চিন্তা দূরে ঠেলে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলল, মা চিন্তা করবেন না, তোহফা ফিরে আসবে খুব শীঘ্রই। নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। ননদের ননদের পক্ষে আর কত নিবে বলবে আমায় ইলা? এই একটা মেয়ে ঘরের সুখ শান্তি। কোনো বিপদ হলে তোমার শ্বশুর স্বামী দেবর আমাকে ছেড়ে কথা বলবে ভেবেছ? পারলে তোমরা শ্বশুর আমাকে বাপের বাড়ি রেখে আসবে। শাশুড়ি মায়ের এমন আহ্লাদি অভিযোগে ইলা মুখ টিপে হাসে। ইলা জিজ্ঞেস করে, মা, প্রথম দিন তোহফার জন্মগ্রহণ করে সেদিন আপনার অনুভূতি কেমন ছিল? জাহানারা বেগম ছেলের বউয়ের আজগুবি প্রশ্নে রাগী দৃষ্টিতে তাকান। ইলা একটু পিছিয়ে গিয়ে বলে, বলুন না মা, সেদিন কি হয়েছিল? আমাকে তোহফা বলছিল সেদিন বাবা একটা কাণ্ড ঘটিয়েছিল, তবে কাণ্ডটা কি সেটা সে জানে না। প্লিজ মা বলুন, আমার খুব শুনতে ইচ্ছে করছে। যে কাণ্ড ঘটিয়েছ তা শুনলে চোখ কপালে উঠে যাবে। বলবা তবে আজ না, অন্য কোনো দিন। আজ টেনশনে কিছু মনে পড়ছে না। তুমি আগে খোঁজ নাও মেয়েটা গেল কোথায়। তোফা আওয়াজ ভাইয়ার সাথে দেখা করতে গেছে মা, এমনটাই তো মনে হলো। জাহানারা বেগম এবং ইলা লিমার কথায় পেছন ফিরে চাইল। ইলা খানিক অবাক হলো লিমার কথায়। তোহফা আওয়াদের সাথে দেখা করতে গেছে, কই তাকে তো কিছু জানায়নি। জাহানারা বেগম লিমার নিকট এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, তোমাকে বলে গেছে? না মা, আসলে ফোনে কথা বলছিল, সেটা শুনেই বুঝেছি। দুঃখিত মা, আমি জানতাম না, আপনারা জানেন না, না হলে আগেই জানিয়ে রাখতাম। নাও ঠিক আছে। আচ্ছা তোমরা ঘরে যাও, আমি ঘরে যাচ্ছি। ঘরে যাচ্ছি বলে একরাশ চিন্তা নিয়ে জাহানারা বেগম ঘরের দিকে এগোলেন। ওদিকে লিমা ও ইলা দুজন দুজনের দিকে দৃষ্টি বিনিময় করল। বুঝতে পারল তোহফা বাড়ি না ফেরা অবধি তাদের শাশুড়ি চিন্তামুক্ত হবেন না। উপর উপর যতই রাগ দেখাক, তিনিও কি কম ভালোবাসে নাকি মেয়েকে? অন্যদিকে ধোয়া ওঠা গরম চায়ের কাপে খুব আয়েশ করে তোহফা চুমুক দিচ্ছে। সেই দৃশ্য অপলকভাবে পর্যবেক্ষণ করছে আওয়াদ। মেয়েটার সব কিছুতেই একরাশ মুগ্ধতা জড়ানো থাকে, যতই দেখে ততই মায়ায় জড়িয়ে যাচ্ছে। অথচ এই মায়াবতী অষ্টাদশী কন্যা কিনা তারা আবার নয়। তবে কেন তার প্রতি এত দুর্বলতার জন্ম নেয় আওয়াদের মনের কণে? খুব দক্ষ হাতে চায়ের কাপটা আগলে আছে আওয়াদ। এপাশ ওপাশ করে দেখছে চায়ের কাপটা চারিপাশ। ছোট্ট এই মাটির ভারটা আওয়াদ খুব নিপুণভাবে ছুঁয়ে যাচ্ছে, কারণ এই ভারে তোহফার ওষ্ঠধয়ের ছোঁয়া লেগে আছে। চারিদিকে তখন অন্ধকারে আবৃত হয়ে গেছে। কপত কপতের ভিড় কিছুটাও কমে এসেছে। আওয়াদ নিজের এমন কাণ্ডে অবাক হচ্ছে। এই বয়সে এসেও কেমন করে প্রিয় মানুষের ছোঁয়া আগলে রাখার চেষ্টা করছে, অথচ সে প্রিয় মানুষটাকে আগলে রাখতে ব্যর্থ। হয়তো প্রিয় মানুষটার অন্য কারো, তাই হয়তো এমন আচরণ। পাশেই আওয়াদের এমন পাগলামি দেখছে তোহফা। সে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ পর সে আওয়াদের উদ্দেশ্যে বলল, ওভাবে কি দেখছেন? আওয়াদ নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে তোহফার নিকট তাকায়, মাথা নাড়িয়ে বলে, কিছু না। ঝটপট চায়ের বিল পরিশোধ করে তোহফার চোখের আড়ালে কাপটা নিজের পাঞ্জাবির পকেটে রেখে দিল। তোহফার উদ্দেশ্যে বলল, চলুন। তোহফাও যথারীতি মাথা নাড়িয়ে হাঁটতে শুরু করলো। আবারও নীরবতায় ছেয়ে গেল চারিপাশ। ক্ষণে ক্ষণে মিষ্টি হাওয়া ছুঁয়ে দিতেই ভালো লাগা দ্বিগুণ হয়ে ধরা দিচ্ছে দুজনের মনের কোণে। এই সময়টা আর ফিরবে না ভেবেই আওয়াদ হয়তো পাওয়া সময়টুকু উপভোগ করছে, আর তোহফা হয়তো নিজের মনের জল্পনা কল্পনায় ব্যস্ত হয়ে সময়টুকু উপভোগ করছে।
হঠাৎ করেই আওয়াদের হাতের সংস্পর্শে তোহফা চমকে উঠল। শিহরণ বয়ে গেল তার শরীরে। আওয়াজ তার হাত আগলে ধরেছে। তোহফা ফিরে বলতে পারল না। আমাকে ছেড়ে দিন দয়া করে, না হলে যে আমি এক্ষুনি জ্ঞান হারাবো। একজোড়া চোখ নিবিড়ভাবে পরখ করছে তোহফাকে। তোহফার ছটপটানি মনে অনুভব করছে। হৃদয়ের ঢিপ ঢিপ আওয়াজকে আড়াল করতেই এক ভয়াবহ কাণ্ড করে বসল সে। আওয়াদের হাতে মুষ্টিবদ্ধ হয়ে থাকা তোহফার হাতে গভীরভাবে একটা চুম্বন করে বসল সে। আওয়াদের আকস্মিক স্পর্শে রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শৈথিল্যের হাওয়া। তরতর করে কাঁপতে রইল তোহফার সমস্ত শরীর। নিজেকে সামলে রাখা তার বড্ড কঠিন হয়ে গেল। চারিদিকে একবার চোখ বুলিয়ে সেখানেই বসে পড়ল সে। তোহফা বসে পড়তেই আওয়াজ নিজেকে তোহফার মুখোমুখি বসিয়ে বলল, কিছু নিষিদ্ধই আমার কাল হোক, তোমাকে এভাবে ছোঁয়ার অপরাধে আমার মৃত্যুদণ্ড হোক, তবুও এই অপরাধ আমি বারবার করব। কেন করব জানি না, তবুও করব। হার্টবিট প্রোডাকশন বেড়ে গেছে তোহফার। ঢিপ ঢিপ সেই শব্দ আওয়াদের কর্ণকুহরে ভেদ করে যেন বলল, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। মেয়েটা তো এমনই, সিরিয়াস সময়ে তার বাড়ির কথা মনে পড়ে সব সময়। সে জানে এটা তার ঘোর অন্যায়, তবুও কেন জানি এই অন্যায়টা করে তার বিন্দুমাত্র খারাপ লাগছে না। উল্টো প্রথম প্রেমকে এভাবে ছুঁয়ে দেওয়ার অনুভূতিকে গভীরভাবে অনুভব করছে। তোহফাকে আবারও চমকে দিয়ে আওয়াজ তোহফার অধর স্পর্শ করে বলল, তুমি অন্য কাউকে ভালোবাসো, এটাই তো মানতে পারছি না। তবে তুমি আমার না হয়ে অন্য কারো হও, এটা কিভাবে মানি? শোনো মেয়ে, আমি চাই তুমি আমায় অনুভব করো একটু হলেও, তাই এমন কাণ্ড। তবে তোমার আমাকে কষ্ট দেওয়ার টেকনিক্যাল সফটওয়্যার ব্যবহার করতে তুমি ভুল করে ফেললে। আমার আড়ালে চায়ের কাপটা ব্যাগের মাঝে লুকিয়ে রাখতে গিয়ে অবশ্য বাকি সবটা তোমার নিখুঁত ছিল। আমি সত্যিই কষ্ট পাচ্ছিলাম। তবে তুমি যখন চায়ের কাপটা ফেলে দিয়েও আমার আড়ালে ওটা যত্ন করে ব্যাগে রাখলে, আমি বুঝে গেলাম পিছনে ঘটে যাওয়া ইতিহাসের কথা। আমি না হয় তোমায় ভালোবাসি, তাই তোমায় চা খাওয়ার ভারটা যত্ন করে নিজের করে রেখে দিলাম। তুমি কেন রাখলে? শোনো মেয়ে, উত্তর দিতে হবে না, শুধু এতটুকু বলো আমাকে কষ্ট দিয়ে কতটা তুমি শান্তি পেয়েছো। নিজের ছোট্ট ভুলের জন্য এভাবে ধরা পড়ে যাবে তোহফা তা যেন মানতেই পারছে না। তবে এই মুহূর্তে সে কিছু বলতেও পারছে না আওয়াজকে। তোহফা এদিক ওদিক করে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোহফার এমন আচরণে স্মিত হাসল আওয়াজ। তোহফার হাত ধরে বসা থেকে দাঁড় করালো। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন। অন্ধকারে কারো মুখে তেমন একটা স্পষ্ট না। দুজনের ঘন নিঃশ্বাস আস্তে পড়ছে একে অপরের আদলে। তোহফাকে অবাক করে আওয়াজ কিশোর বালকের মতো গেয়ে উঠল, পারবি না তুই ভুলতে আমায়? ইচ্ছে যদি আসে, জানিস রে তুই এ মন তোকে কত ভালোবাসে। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। দুই লাইনের গানটা শেষ করে তোহফার হাতে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে আওয়াজ নিষ্পলক চোখে হাসল শুধু। আর তোহফা তখন অনুভব করলো আওয়াদের নিখুঁত ভালোবাসা প্রকাশের অনুভূতিকে। এটা সাহস দিনকে দিন বেড়ে যাচ্ছে। তোমাদের আহ্লাদে মেয়েটা বিগড়ে যাচ্ছে, তা কি তোমরা দেখছো না? 8:15 বেজে চলেছে, এখনও তার ঘরে ফেরার নাম নেই। আমি বলে রাখছি, এখনো সময় আছে, মেয়েকে শাসন করো। স্ত্রীর কথায় আরিফুল ইসলাম কানের মধ্যে আঙ্গুল দিয়ে চুলকে এমন ভাব নিলেন যেন তিনি কিছু শুনতে পাননি। আরিফুল ইসলামের কাণ্ডে বেজায় রেগে গেলেন জাহানারা বেগম। তিনি চেয়ার থেকে উঠে বিছানার উপরে বসে থাকা স্বামীর নিকট তেড়ে এসে বলল, কথা কানে ঢুকছে না? ঢুকবে যেদিন অঘটন ঘটে যাবে সেদিন, তখন বুঝবে আমি কি বলছি। স্ত্রীর কথায় বিরক্ত ভাব ফুটিয়ে আরিফুল ইসলাম বললেন, মেয়ে মানুষের এই একটা বাজে স্বভাব, তারা সামান্য ঘটনাকে অঘটন বানিয়ে দিতে পারে। আচ্ছা, তোমাদের এত মেধা নিয়ে রাতে ঘুমো কীভাবে? শুনলেই তো মেয়েটা আওয়াদের সাথে দেখা করতে গেছে, তারপরেও এত টেনশন কেন? যদি মা হতে বুঝতে কেন এত টেনশন করি। ভাগ্যিস তোহফার মা হই না আমি, হলে নিশ্চিত আমি ভিলেন হয়ে যেতাম ওর কাছে তোমার মতো। কি বললে তুমি? আমি ভিলেন? তুমি ভিলেন, তোমার নানা ভিলেন, তোমার দাদা ভিলেন। বাদ রেখে গেলে কিছু একটা। কি বাদ রেখেছি?
আমার 14 গোষ্ঠী ভিলেন সেটা বলা বাদ রেখে গেলে। আল্লাহ, এই লোক আমার জীবনটা তেজপাতা করে দিল। শুক্রিয়া করো, তেজপাতা বানিয়েছি, নিম পাতা না। ওরে তৌসিফ, এইদিকে আয়, দেখে যা তোর বাবা আমায় কি বলছে। জাহানারা বেগমের আহাজারিতে ছুটে এলো তৌসিফ, তৌহিদ, ইলা, লিমা। সবাইকে এভাবে ছুটে আসতে দেখে জাহানারা বেগম ঘাবড়ে গেলেন। বুঝতেই পারলেন নিজের বোকামির ফলাফল কোথায় গিয়ে থেমেছে। অন্যদিকে সবাই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে বাবা মায়ের সামনে। তৌসিফ আর তৌহিদ আরিফুল ইসলামকে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবা? মা চিৎকার করলো কেন? কি হয়েছে সেটা তোর মাকেই জিজ্ঞেস কর। তৌহিদ মায়ের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। মা, কি হয়েছে? বাবা কিছু বলেছে তোমায়? জাহানারা বেগম তৎক্ষণাৎ কিছু বলতে পারলেন না, মুখটা কাচুমাচু করে বলল, না, আসলে তোর বাবা আমার গায়ে। বাবা তোমার গায়ে হাত তুলেছে? কি বলছো এসব? জাহানারা বেগম নিজের কথা শেষ করতে পারলেন না, বলতে পারলেন না তোদের বাবা আমার সাথে গায়ে গা লাগিয়ে ঝগড়া করছে। তার আগেই গা কথাটা শুনেই তৌসিফ উল্টো মানে বের করে নিল। ছেলের এমন প্রশ্নে থতমত খেয়ে গেলেন জাহানারা বেগম। ছি ছি, কি বিচ্ছিরি ব্যাপার স্যাপার। সবার উদ্দেশ্যে আরিফুল ইসলাম বললেন, জীবনে কখনো তোদের মায়ের বিরুদ্ধে কথা বলার সাহস আমার ছিল না। কি করে ভাবলি এই বুড়ো বয়সে এসে তোর মায়ের গায়ে হাত তুলবো? আমি আবার সুসমের হাত গন্ধ করি না। আরিফুল ইসলামের কথায় পুত্রবধূর সাথে ছেলেরা মুখ টিপে হাসলেন, কিন্তু জাহানারা বেগম রেগে আগুন হয়ে তেড়ে ফুরে ছুটে এসে বলল, আমি ছুচো, তুমি ছুচো, সাথে তোমার। বাকিটা বলার আগেই ইলা তার শাশুড়ির মুখ চেপে কানে কানে বলল, মা তাকিয়ে দেখুন, আপনার ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। নিজেকে সংযত করুন, না হলে আজ মান ইজ্জত ফালুদা হয়ে যাবে। ইলার কথায় জাহানারা বেগম চারিদিকে তীক্ষ্ণ নজরে তাকালো। পরিবেশ বুঝতে পেরে বিড়বিড় করে বলল, আজ তোমার খবর আছে। জাহানারা বেগম চলে গেলেন ঘর ছেড়ে। জাহানারা বেগম চলে যেতেই হো হো করে হেসে উঠল আরিফুল ইসলাম। বাবাকে এমন হাসতে দেখে তৌহিদ প্রশ্ন করলো, বাবা, তুমি মায়ের সাথে লাগতে যাও কেন বলো তো? আর এত সহ্য শক্তিও বা তুমি কোথা থেকে পাও ঝগড়া করার জন্য? আরিফুল ইসলাম বললেন, যার রাগ বেশি তার হৃদয়ে ভালোবাসা বেশি। যদি তুমি তোমার স্ত্রীকে সারা জীবনের জন্য বন্ধু হিসেবে পেতে চাও, তাহলে তোমার মনে একটা কবর তৈরি করো, যাতে তুমি তোমার স্ত্রীর ভুলগুলো মনে দাফন দিতে পারো। সাথী যতই খারাপ হোক না কেন, তার সাথে বন্ধুত্ব নষ্ট করো না। কেননা পানি যতই খারাপ হোক না কেন, তা পিপাসে মেটাতে না পারলেও আগুন ঠিকই নিভিয়ে দেবে। তোমাদের মায়ের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনই। এই যে রাগ করে গেল, কিছুক্ষণ পর মনে করে খাবার আগের ওষুধটা কিন্তু ওই আমাকে দিয়ে যাবে। ঝগড়াঝাটি হলেও আমরা কখনো নিজেদের একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা থেকে পিছু হাঁটিনি। মনে রাখিস, তিক্ততা না থাকলে মিষ্টির কদর্য বোঝা যেত না। এক জোড়া চোখ তীক্ষ্ণ নজরে আওয়াতার তোহফাকে দেখতে রইল। জ্বলন্ত সিগারেট ফুঁকতে ফুঁকতে ফোনের ডায়াল কলে কাঙ্ক্ষিত নাম্বারে ফোন লাগালো। কিছুক্ষণ রিং হতেই ফোনটা রিসিভ হলো। লোকটা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, কই মাছের জান হচ্ছে এই মেয়েটার। যখনই ক্ষতি করতে চাই কেউ না কেউ বাঁচিয়ে নেয়। আর এই নিব্বানিব্বিদের এত প্রেম ভালোবাসা দেখে আমার ইচ্ছে করছে নতুন করে প্রেমে পড়ি কারো। তাদের ভালোবাসার পূর্ণতা পাবার আগেই যদি ছেলেটাকে খুন করে ফেলি কেমন হয় বলুন তো? কেউ হারানোর ব্যথায় জ্বলবে আর আমি আমার পাওনা করি লুফে নিব। আচ্ছা এটা বলুন তো, এত ক্ষোভ কেন আপনার ওদের প্রতি? আমি বা এসব জিজ্ঞেস করছি কেন? যাই হোক, কাজটা দ্রুত সেরে ফেলবো। আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আমার কাজ নিখুঁত হাতের। না থাকে বাঁশ, না বাজবে বাঁশি। আজ আকাশে চাঁদ নেই, নেই চাঁদের স্নিগ্ধ আলোর চিহ্ন মাত্র। তবে আছে মনে প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো শৈথিল্যের হাওয়া। জানালার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আনমনে কিছু ভাবছে ইলা। সে মাঝে মধ্যে এমন উদাস হয়ে কিভাবে সেটা ভালো করেই জানে তৌসিফ। মেয়েটাকে শত বুঝিয়েও কোনো লাভ হয় না। তৌসিফ গোপনে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ইলার নিকট। ইলার কাছাকাছি দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতেই ইলা চমকে পিছন ফিরে তাকায়। তৌসিফকে দেখে আবারও স্বাভাবিকভাবে সেদিকে তাকায় যেদিকে সে তাকিয়েছিল। স্ত্রীর তেমন কোনো ভাবান্তর না পেয়ে তৌসিফ কাশি দিয়ে ইলার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। অবশ্য সে সফল হয়। ইলা তৌসিফের মুখ পানে তাকিয়ে জিজ্ঞেস করে, জন্য কখনোই চায় না তৌসিফ তার থেকে দূরে সরে আসুক।
আর সেটাই হয়েছে। কখনোই তৌসিফ তাকে ছেড়ে দেবার কথা কল্পনাতেও আনতে পারেনি। শুধু তৌসিফ কেন, এই বাড়ির কোনো সদস্য ভাবেনি। তার শাশুড়ির এক কথা, সন্তান দিয়ে বংশবৃদ্ধি করার পরিকল্পনা বা ইচ্ছে আমার নেই। আল্লাহ যদি চায় তাহলে এমনই হবে। আমি সেকালে শাশুড়ি নই যে একটা নাতি বা নাতনির জন্য ছেলেকে বলবো বউ তালাক দিয়ে দাও। শুনে এলাম, যেদিন তোমায় মনে হবে আমি তোমার শাসন করতে গিয়ে ভুল করে সন্তান না হওয়ার জন্য খোঁটা দিয়েছি, সাথে সাথেই তুমি আমাকে শুধরে দিও। মা, চামড়ার মুক্ত অনেক কিছুই বেরিয়ে যেতে পারে। না বলতে চাইলে তবুও তুমি রাগ করে বা নিজেকে অক্ষমতার জন্য আমাদের ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও এনো না। তার বলা সেদিনের কথায় হাউমাউ করে কেঁদেছিল ইলা। ইলার কান্নায় সেদিন আকাশও ভারী কষ্ট পেয়েছিল হয়তো। একদিন এক রাত পুরো মেঘে ছেয়েছিল, এক ফোঁটা সূর্যের আলোক রশ্মি দেখা যায়নি ধরনের বুকে। তবে তার শাশুড়ি সেদিন বললেও বিয়ের 7 বছর পরেও এই বিষয়ে তার শাশুড়ি আজ পর্যন্ত তাকে কিছু বলেনি। এমনকি লিমা 2 বছর আগে এই বাড়িতে পা দেওয়ার কিছুদিন পরেই তার শাশুড়ি এই বিষয়ে লিমাকে সাবধান করে দিয়েছে। লিমাটা ঠিক তেমনই তার শাশুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। কখনো লিমা প্রশ্ন করেনি কেন ইলার এখনো বাচ্চা হচ্ছে না। অন্যদিকে আবারও ইলাকে অন্যমনস্ক দেখে তৌসিফ হাত উপর নিচ করে ইলার চোখের সামনে নামালো উঠালো। ইলা ভাবনার স্মারক থেকে বেরিয়ে বলল, বলো কি বলবে? আমার মন খারাপ আর নেই। হঠাৎ মন খারাপই হওয়ার কি কারণ? আর মন ভালো হবারও বা কি কারণ বলো তো একটু শুনি। ওই যে এত ভালো সংসার মহান রব্বুল আলামিন দিলেন, সাথে দিলেন এমন সুপুরুষ স্বামী, স্বপ্নের মতো শ্বশুর, মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ, বান্ধবীর মতো যা, ছোট ভাইয়ের মতো একটা মিষ্টি ভাই, কিন্তু একটা বাপ। বাকি কথা বলার আগেই তৌসিফ ইলার মুখ চেপে ধরল আর বলল, মানুষ 99 ধাপ এগিয়ে গিয়ে 99টা পুরস্কার গ্রহণ করে। একটা পুরস্কারের জন্য যখন আফসোস করে তখন তাদের কি বলে জানো? কি? খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো ইলা। তৌসিফ উত্তর দিল, বোকা। যা যা, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো নাকি? জি ম্যাডাম, হয়েছে। কেমন করে? মনে করো তোমার খুব তেষ্টা পেয়েছে, তোমার সামনে এক গ্লাস শরবত দেওয়া হলো, বিনিময়ে তোমার কাছে যা আছে সেটাই দিতে বলা হলো। আর অন্যদিকে এক গ্লাস শুধু পানি দেওয়া হলো, তবে তোমার থেকে বিনিময়ে কিছুই চাওয়া হলো না। এখন তুমি কি করবে? সহজ উত্তর তো, আমি শুধু পানি খাবো। আমার তেষ্টা মেটানোর প্রয়োজন সুস্বাদু বা দামি কিছু নয়। তাহলে আমি কোনো এক গ্লাস লেবুর শরবতের জন্য নিজের সবটা দিয়ে দিব? আমি কি বোকা নাকি? এই তো বউ আমার জায়গায় এসে থেমেছে, তাহলে এবার তুমিই বলো, আমি বা আমার পরিবার তোমাকে ভালোবাসার পর কখনো বিনিময়ে চেয়েছি? তাহলে তুমি কেন ওই লেবুর শরবত না পাবার যন্ত্রণাটা ভুলতে পারছো না, যেখানে তোমার তেষ্টা আমার ভালোবাসা দিয়ে আমি পুষিয়ে দিয়েছি? ইলা তৌসিফের কথার মানে বুঝতে পেরে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তৌসিফকে জড়িয়ে নীরবে কাঁদতে রইল। তৌসিফ পরম যত্নে ইলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েরা হলো নরম তুলো, তাদের আপনি একটু ভালোবাসা দিলে সারাদিনের সকল ক্লান্তি দূর করে আপনাকে একটা শান্তির ঘুম উপহার দিবে। আর সেই উপহার আপনার সকল ব্যথা কষ্ট নিরাময় করে দিবে ইনশাল্লাহ। ঘড়ির কাঁটা জানাল দিল এখন সে রাত 9-এর ঘরে যাবে। তোহফা নিজের হুঁশে আসে। সে বুঝতে পারে আজ তার বাড়িতে গেলে খবর আছে। আর কেউ খবর করুক বা না করুক, তার মা নিশ্চিত তার খবর করবে। সে চটজলদি নিজেকে সামলে নেয়। আওয়াজ হাঁটছে আপন মনেই। কয়েক মুহূর্ত আগের কথা মনে পড়তেই তোহফার শরীরে বয়ে যায় শীতলতা। কোনো মতে নিজেকে আওয়াদের প্রশ্ন থেকে বাঁচিয়ে নিলেও ছেলেটা কেমন যেন আনমনা হয়ে আছে। হয়তো ভাবছে তোহফাকে আর কখনো সে এভাবে পাবে না। তোহফা আওয়াদের মনোনয়ন পাওয়ার জন্য আস্তে করে করে উঠল। আওয়াদ পাশ ফিরে তাকিয়ে মাথা তুলে ইশারা করলো কি। তোহফা হাত ঘড়ির দিকে নজর রেখে ইশারা করলো সময় দেখার জন্য। আওয়াদ হাত ঘড়িতে চোখ বুলাতেই মনে মনে বলল, কিছু সুন্দর মুহূর্ত এত দ্রুত কেন চলে যায়? মনে তো হলো এই একটু আগে মেয়েটা তার কাছে এলো, এখনই নাকি চলে যাবে। ইচ্ছে হলো তোফাকে বলতে থেকে যাও আর কিছুটা সময়, তবে চাইলেও বলা যায় না সব কিছু। নিজের মনকে বুঝিয়ে তোহফার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আওয়াদ বলল, বিরহের যন্ত্রণা পেতে হবে ভেবেই প্রেম ভালোবাসা আমার কাছে বিরক্ত ছিল। আজ মনে হচ্ছে
তাদের বিরক্ত ভেবেছি বলেই হয়তো তারা আমাকে এভাবে শাস্তি দিল। তোহফা আওয়াদের কণ্ঠে প্রচণ্ড পরিমাণের ব্যথা অনুভব করলো। তোহফা কিছু বলতে উদ্বেগ হয়েও থেমে যায়, কিছু একটা ভেবে বলে, অনেক সময় পেরিয়ে গেছে, এবার আমাকে বাড়িতে যেতে হবে। আরও দেরি করলে ভীষণ রকম দেরি হয়ে যাবে। তোহফার কথায় আওয়াত মাথা দুলায়, চারিদিকে তাকিয়ে একটা রিক্সা দাঁড় করায়। যথারীতি তোহফা রিক্সায় উঠে বসে। ধীর গতিতে রিক্সা চলতে শুরু করতেই তোহফা পিছু ফিরে আওয়াতের উদ্দেশ্যে বলে, শুনুন, অতি ভদ্র ছেলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি একটু মজা করতে চেয়েছিলাম আপনার সাথে, তবে এখন মজার চেয়ে অনুশোচনা হচ্ছে বেশি। আমি কি করে বুঝবো বলুন এই ভদ্র ছেলেটা আমাকে এত ভালোবাসে? খুব শীঘ্রই বর সেজে আমাদের বাড়িতে চলে আসুন, আমি বউ হয়ে অপেক্ষা করব না হয়। ও হ্যাঁ, আরও একটি কথা, একটু ভদ্র একটু অসভ্য সব মিলিয়ে মাশাল্লাহ আপনি ভীষণ কিউট। আমি রাজি, আপনি চাইলে খুব তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে, সাথে নিয়ে কাজী। তোহফার স্পষ্ট ভাষায় বলা প্রতিটা কথা আওয়াদের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিল। সে কোনো দিক না তাকিয়ে এক ছুটে তোহফা রিক্সার নিকট ছুটে আসতে চাইল আর মুখে বলতে চাইল, ওহে কাজল চোখের মেয়ে, আরও একটু হলে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি আমাকে খুন করার ফোন দিয়ে আটতে এমন নিখুঁত অভিনয় করলে, আজ তো তোমার আরও কিছু শাস্তি পাওয়ার আছে। আমি না হয় আরও কিছু ভুল করে ফেলি। আওয়াদের এমন পাগলামিতে তোহফা মুখ চেপে নিজেকে সামলে নিচ্ছে। কোনো মতে রিক্সাওয়ালাকে বলল, মামা একটু থামুন। রিক্সা থেমে গেল, আর ঠিক তখনই আওয়াদের ছুটে আসা পা জোড়া থেমে গেল ধুম করেই। আওয়াদ পিছঠালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল। আওয়াদের গা ঘেঁষে শাসা বেগে ছুটে গেল এক কালো রঙের বাইক, যেটা মাত্রই আওয়াদকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে। আওয়াদ যন্ত্রণায় ওখানেই ছটফট করতে রইল। তোহফা আওয়াদের এমন করুণ পরিণতি দেখে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলো রিক্সা থেকে নেমেই। আশেপাশের অনেকেই ছুটে এলো আওয়াদের কাছে, আর আওয়াদ ডান হাত আর পায়ের গোড়ালির ব্যথায় ছটফট করতে রইল ধুলো পড়া পিচঢালা রাস্তায় গড়াগড়ি করতে করতেই। ধুলো মাখা রাস্তায় টকটকে লাল রক্তে রঞ্জিত হয়ে উঠল। বিছানার কোণে পড়ে থাকা ফোনটা অনবরত বেজে চলেছে ইলার। ইলা সেটা দেখে তৌসিফের বাঁধন থেকে ছুটে আসার জন্য মোসরামুসরি করতে শুরু করলো। সেটা দেখে তৌসিফ বিরক্ত কণ্ঠে বলল, দিনকে দিন তুমি আনরোমান্টিক হয়ে যাচ্ছ ইলা। এত আনরোমান্টিক হলে হয় বলো তো? জড়িয়ে আছি, একটু শান্তিতে জড়িয়ে থাকতে দাও। তুমি জানো না, বউকে জড়িয়ে ধরলে অর্ধেক কষ্ট দূর হয়ে যায়, বাকি অর্ধেক যায় বউ আদর করলে। করো না একটু আদর, বেশি না, একটু লম্বা চুম্বন করলে হবে। নিজের সর্বশক্তি দিয়ে ইলা নিজেকে ছাড়িয়ে নিল তৌসিফের থেকে। মুখ ভেটকে বলল, ভাব করো না, তোমার ভাব দেখলে মরে যাই। ফোনটা বাজছে যে অনবরত, সেটা কি তুমি শুনতে পাচ্ছ না? সময় নেই গো, নেই বাবু, একখান হাফ টিকিট দিবেন? ফোন বাজছে আর তো কিছু না। আরে বেটা, ফোনটাও বউকে ভালোবাসার সময় ডিস্টার্ব করে, ধ্যাত্তেরি ভালো লাগে না। ভালো লাগা দিয়ে কাজ হবে না, গিয়ে দেখো তোহফা এসছে কি না। আমি ফোনটা আগে রিসিভ করি। ইলা ফোনের দিকে এগিয়ে গেল। ফোনটা হাতে নিয়েই মুচকি হাসলো, কারণ ফোনটা তোহফা করেছে। তৌসিফের দিকে তাকিয়ে ইলা হাসতে হাসতে বলল, দেখো ম্যামের নাম নিলাম আর ম্যাম হাজির। আমাদের তোহফা রাজকন্যা ফোন ধরেছে। ইলা কথা বলতে বলতেই ফোনটা রিসিভ করলো। হ্যালো বলার আগেই তোহফার কান্নারত কণ্ঠ ভেসে এলো ফোনের ওপাশ থেকে। ভাবি আওয়াদ অ্যাক্সিডেন্ট করেছে। আমি কি করব ভাবি, বুঝতে পারছি না। তোমরা এক্ষুনি আসো, আমার ভয় করছে। ওনার হাত মাথা থেকে অনেক রক্ত পড়ছে। ভাবি প্লিজ কিছু করো, আমি পারছি না সহ্য করতে। প্লিজ তোমরা দ্রুত চলে আসো। ফোনটা লাউড স্পিকারে ছিল, তাই বোনের এমন করুণ কণ্ঠ তৌসিফের কান এড়ালো না। সে দ্রুত ইলার হাত থেকে ফোনটা কেড়ে নিল। বোন আমার, সোনা বোন, কিচ্ছু হবে না। তুই শুধু বল এই মুহূর্তে তোরা কোথায়। সোনা পাখি আমার, একটু ঘাবড়ে যাবি না। আমি এক্ষুনি আসছি ভাইয়া, আসছি তো, চিন্তা করিস না। তুই শুধু বল তোরা কোথায়। আমরা নিরালায় ঝিলের পাড়েই আছি ভাইয়া, তুমি জলদি চলে আসো। উনি অনেক কষ্ট পাচ্ছে, কেমন কাতরাচ্ছে। তোহফার স্পেসিফিক ফোবিয়া আছে। রক্ত বা কাটা ছেঁড়া দেখলে ওর ভেতরে অতি উদ্বেগ তৈরি হয়, যা ওকে আতঙ্কগ্রস্ত অবস্থায় নিয়ে যেতে পারে, এমনকি জ্ঞানও হারাতে পারে। মা, আমি ভুলে যাইনি।
ওই মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলে যা বুঝলাম অ্যাক্সিডেন্টটা হয়েছে না হলে 10 মিনিট। তোফা এখনো জ্ঞান হারায়নি, তার মানে আর কিছুই হবে না, বিশ্বাস করো। আমাদের এখন যেতে হবে, যেতে যেতে কথা বাড়িও। ইলা, মায়ের দিকে খেয়াল রেখো আর ফোন কাছে রেখেও আমি খবর দিব। তৌসিফ আর আরিফুল ইসলাম বেরিয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে, আর জাহানারা বেগম নীরবে চোখের জল বিসর্জন দিতে রইলেন। ইলা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে শাশুড়ি মাকে সামলে নিতে। তার ক্রমশ চিন্তা হচ্ছে তোহফা ঠিক আছে তো, আর আওয়াত তার বেশি ক্ষতি হয়নি তো। আল্লাহ আপনি শিফা দান করুন, আমিন। আওয়াতকে হাসপাতালে নিয়ে আসতেই তার চিকিৎসা শুরু হয়েছে। অন্যদিকে তোহফার অবস্থা শোচনীয়, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। তোহফাদের সাথে আসা সেই ভদ্রলোক তাকে বারবার শান্ত হতে বলছে, তবে কে শুনে কার কথা। তোহফা নিজের কান্না কন্ট্রোল করতেই পারছে না। অন্যদিকে একরাশ চিন্তা নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলো আরিফুল ইসলাম ও তৌসিফ। রিসেপশনে খোঁজ করে তাড়াহুড়ো করে দ্বিতীয় তলায় এসে দাঁড়ালো তারা। মাথা নিচু করে তোহফা তখনও কাঁদছে। মেয়েকে এভাবে ভেঙে যেতে দেখে আরিফুলের বুকে চিনচিনে ব্যথা হলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন মেয়ের নিকট। বাবার দেখা দেখি তৌসিফ এগিয়ে গেল। আরিফুল ইসলাম মেয়ের সামনে যেতেই তোহফা চোখ তুলে তাকালো। বাবা ও ভাইকে দেখে তার কান্না কয়েক গুণ বেড়ে গেল। বাবাকে জড়িয়ে সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এত কান্না দেখে তৌসিফ বোনের মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, এভাবে কাঁদে না শোনা বোন আমার, পাখিটা এভাবে কাঁদলে মানুষ বকবে তো তোকে। মায়ের কথা এবার বাবাকে ছেড়ে ভাইকে জড়িয়ে ধরলো তোহফা। তোহফা আরিফুল ইসলামকে ছেড়ে দিতেই তিনি সে ভদ্রলোকের সাথে কথা বলতে এগিয়ে গেলেন। অন্যদিকে বোনকে সামলাতে ভালোই বেগ পেতে হচ্ছে তৌসিফের। তৌসিফ আবারও বলল। ভাইয়ের কথায় তোহফা চোখ তুলে তাকালো। তৌসিফ চোখের ইশারায় বোঝালো সত্যি বলছি সে। তোহফা মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে না। তৌসিফ বলল, এমন কান্নাকাটি করলে কিন্তু বাড়িতে নিয়ে যাব বলে রাখলাম। তোহফা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, তবে তার চোখের জল পড়া থামাতে পারেনি। ভাইকে কিছু বলতে চেয়েও সে বলতে পারল না। তৌসিফ বোনের মাথায় পিঠে হাত বুলিয়ে বলল, তাহলে কান্না থামা, চিন্তা করো না শোনা বোন আমার, সব ঠিক হয়ে যাবে। এখন আগে শান্ত হয়ে বলো কি হয়েছিল। তোহফা শান্ত হয়ে কিছুক্ষণ নিজের মাঝে কথা সাজিয়ে নিল, তারপর বলতে শুরু করলো। আমি রিকশায় ছিলাম, উনি রিকশার দিকে দৌড়ে আসছিলেন, ঠিক তখনই হঠাৎ একটা বাইক ওনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভাইয়া, ওনার মাথা অনেকখানি ফেটে গেছে, পায়ে হাতে ব্যথা পেয়েছে। ভাইয়া, ওনার কিছু হবে না তো? উনি ঠিক হয়ে যাবে তো? কথা শেষ করেই আবারও কান্নায় ভেঙে পড়ল তোহফা। বোনকে বুকে টেনে নিয়ে তৌফিক বলল, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। বাইকের লোকটাকে কেউ ধরতে পেরেছে? না, পালিয়ে গেছে ধরার আগেই। শোন, আমাদের কিছু হবে না, হয়তো আঘাত পেয়েছে, কিছুদিন রেস্ট আর ভালো সেবা যত্ন পেলে ও সুস্থ হয়ে যাবে দেখিস। মিস্টার, আমাদের বাড়ির লোক কি আছেন এখানে? হঠাৎ ভাই বোনের কথার মাঝে একজন নার্স চিৎকার করে কথাগুলো বলে উঠলেন। তোহফা ও তৌসিফ ছুটে তার সামনে দাঁড়ালো। আমরা আছি, কি হয়েছে? উনি সুস্থ হয়ে যাবে তো? তোহফার পরপর প্রশ্নে বিরক্ত বোধ করলেন নার্স। তিনি কপালে সরু ভাঁজ ফেলে বললেন, ওনার মাথায় বেশি আঘাত না হলেও ডান পায়ে উনি বেশ আঘাত পেয়েছে। বাম হাতের হাড় ফেটে গেছে, সাথে ডান পা মুচড়ে গেছে। সুস্থ হতে কম হলেও মাসখানেক সময় লাগবে। আমাদের যা চিকিৎসা দেওয়ার দরকার আমরা দিয়েছি। সকালে হয়তো ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন, কারণ এইসব রোগী হাসপাতালে বেশি দিন না রেখে বাড়িতে ভালো করে সেবা যত্ন করলেই দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ মনে রাখবেন, হাতে বা মাথায় যেন একটুও পানি না লাগে। দেখা করতে চাইলে করতে পারেন, ওনার সেন্স ফিরে এসছে। কথা শেষ হতেই তোহফা বলে উঠল, আমি যাব, আমি দেখা করতে চাই। ঠিক আছে, তবে খেয়াল রাখবেন সে যেন হাত পা বেশি নাড়াচাড়া না করে। আচ্ছা বলেই তোহফা ছুটে চলে গেল কেবিনের ভেতরে। তৌসিফ বাকি কথা সেরে নিতেই নার্সের মুখোমুখি দাঁড়ালো। তোহফা সন্তর্পণে এগিয়ে যাচ্ছে আওয়াদের নিকট। এদিকে আওয়াদ চোখ বুঝে আছে। কপালে সাদা রঙের ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থান বেঁধে দেওয়া, ডান হাত প্লাস্টার লাগানো হয়েছে। অতি সৌন্দর্যে ঘেরা মুখে ব্যথার ছাপ স্পষ্ট। খোঁচা খোঁচা চাপ দাঁড়িতে লোকটাকে একটু বেশি আকর্ষণীয় লাগে তোহফার কাছে। ছটফট করা লোকটা কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে হাসপাতালের এই ছোট্ট বেডে। মানুষের অনেক কষ্ট হচ্ছে ভেবেই আবারও কান্না পেল তোহফার। কান্নায় পেতে এসে হু হু করে কেঁদে উঠল।
কারো ফুপিয়ে ওঠার আওয়াজ পেয়ে আওয়াত চোখ খুলে তাকালো। তোহফাকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে এই ব্যথাময় শরীর নিয়েও আওয়াত না হেসে পারল না। মেয়েটা তার অ্যাক্সিডেন্ট হয়েছে থেকে শুরু করে এখনো কিভাবে কেঁদে যাচ্ছে। আচ্ছা, মেয়েরা কথায় কথায় এত কাঁদে কেন? এত চোখের পানি তাদের কোত্থেকে আসে? না আছে সাগর, না আছে নদী, তবুও এত চোখের জলের হয় কোথা থেকে আমদানি? এই অসুস্থ শরীর নিয়েও আওয়াত তোহফাকে নিয়ে মজা করার সুযোগ ছাড়ল না। তাই তো সে বলল, কাঁদছেন কেন? পঙ্গু ছেলেকে বিয়ে করতে হবে ভেবে কাঁদছেন বুঝি? তোহফা আওয়াদের মজা না বুঝে উত্তর দিল, একদম বাজে বকবেন না। কে বললো আপনি পঙ্গু? কে বলবে? এই যে হাত পা পঙ্গু হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছি। কথাটা বলেই মুচকে যাওয়া পা একটু নাড়ানোর চেষ্টা করলো আওয়াত। তৎক্ষণাৎ আহ বলেই গুঙিয়ে উঠতেই তোহফা ছুটে এসে বলল, ব্যথা করছে নিশ্চয়ই। কে বলেছে পা নাড়াতে? সব কিছুতেই পাকনামি না করলে হয় না বুঝি? পা নাড়াবেন না একদম। ইস, অনেক ব্যথা করে তাই না? তবে পায়ে না, এখানে। এখানে বলে আওয়াত তার ডান হাতের অনামিকা আঙ্গুলের দিকে ইশারা করলো, যেখানে তোহফা নিজের হাত দিয়ে চেপে ধরে আছে। তোহফা খেয়াল করতেই চিংড়ি মাছের মতো ছিটকে দূরে সরে দাঁড়ালো আল্লাহ বলে। তোহফার এমন বাচ্চামো দেখে আওয়াত আবারও হাসলো। আওয়াতকে হাসতে দেখে তোহফা এগিয়ে এসে বলল, কথায় কথায় এত হাসেন কেন? এত ব্যথার শরীর নিয়ে মানুষ হাসে কি করে? কি করব বলুন? কেউ তো নিজ দায়িত্বে আমাকে হাসাবে না, তাই একা একাই হাসি। তবে কষ্ট হচ্ছে খুব। কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? আল্লাহ, আমি এখন কি করব? না, এখন কাউকে ডাকতে হবে না। আপনি আগে এদিকে শুনুন, তারপর বলছি কোথায় কষ্ট হচ্ছে। এই কষ্ট ডাক্তার সারাতে পারবে না। ডাক্তার পারবে না? তাহলে কি নার্স ডাকবো? দেখুন, ব্যথা নিয়ে হেলাফেলা করা একদম উচিত না। কোথায় কষ্ট হচ্ছে বলুন, আমি ডাক্তার ডেকে আনছি। এই কথা বলে তোহফা বাহিরের দিকে যেতে নিলেই আওয়াত তোহফা বলে ডেকে উঠল। আওয়াদের এই ডাকে কিছু একটা মিশেছিল, তাই তো তোহফার ছুটন্ত পাজোড়া আপনা আপনি থেমে যায়। সে পিছন ফিরে চাইতেই আওয়াত বলল, এই পঙ্গু ছেলের সাথে আপনার পরিবার আপনাকে বিয়ে দেবে তো তোফা? বিশ্বাস করেন তোফা, আমি আপনাকে ছাড়া 1 সেকেন্ডের জন্য হলেও ভালো থাকবো না। প্লিজ আমায় ছেড়ে যাবেন না তো? আমাদের কণ্ঠে আকুতি মিশে আছে। সে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। মানুষটা কি অতিরিক্ত ব্যথায় পাগল হয়ে যাচ্ছে নাকি? সে পঙ্গু কোথায়? কিছুদিনের জন্য হয়তো চলাফেরা করতে একটু অসুবিধা হবে, সেখানে সে এভাবে বলছে কেন? তোহফা তটস্থ ভঙ্গিতে এগিয়ে গেল আওয়াদের নিকট। হঠাৎ তোহফার কি হলো কে জানে, সে সরাসরি আওয়াদের চোখে চোখ রেখে বলল, আমাকে হারিয়ে ফেলার ভয় এত পাচ্ছেন কেন? পাবেন না, বলা তো যায় না। হুট করেই মরে গেলাম, তখন আমায় হারিয়ে ফেলার শোক সইতে না পেরে হয়তো পাগল হয়ে গেলেন। প্লিজ তোফা, ওভাবে বলবেন না। আমি সত্যি পাগল হয়ে যাব। আপনি অন্য কাউকে ভালোবাসেন, এই একটা কথা আমাকে কতটা ব্যথা দিয়েছে তা যদি বোঝাতে পারতাম, তাহলে হয়তো মজার ছলেও এই কথাগুলো বলতেন না। কিছু ব্যথা যদি দেখানো যেত, হয়তো বুঝতেন এই কদিন আপনি ঠিক আমার কোথায় বসবাস করতে শুরু করেছেন। শরীরের আঘাত হয়তো আমায় এত ব্যথা দেয়নি যতটা ব্যথা দিল আপনার ওই একটি কথা। তাই ভয় হচ্ছে, যদি তারা আমার সাথে আপনার বিয়ে দিবে না বলে জানায়। সুন্দর ফুলের শুভাকাঙ্ক্ষী অনেক, বলা তো যায় না কে কোথা থেকে এসে আমার আড়ালে তাকে চুরি করে নিয়ে যায়। বিক্রি হলে ভয় ছিল না, নিজের রক্তের বিনিময় হলেও বায়না দিয়ে রাখতাম। তবে এটা যে চুরি বা ডাকাতি হওয়ার ভয় বেশি। এই চিন্তা করেই শরীরে ব্যথায় মলম লাগান, সার্ভিস ভালো দিবে হয়তো। এ কথা বলেই তোহফা বেরিয়ে গেল। তোহফার চলে যাওয়ায় আওয়াত মনে ক্ষুদ্র ব্যথা অনুভব করলো। মেয়েটা এমন খামখেয়ালি কেন? সব কিছুতেই কেমন দায়সারাভাবে কথা বলে। উত্তর চাইলে নতুন করে আরও অনেকগুলো প্রশ্ন তার মাথায় ঢুকিয়ে দিয়ে চলে যায়। নিজের উপর এই মুহূর্তে খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে ব্যথা জায়গায় আরও ব্যথা দিতে। এই বেখেয়ালি মেয়েটাকে আওয়াত, মা ঠান্ডা হন, তারপর পানি খেয়ে গলা পরিষ্কার করে আমাকে বকুনি ঝকুনি করুন, তাহলে বকতে সুবিধা হবে আপনার। শুকনো গলায় চিৎকার করলে অসুবিধা হতে পারে। ইলা কথা শেষ করেই গ্লাসটা কিঞ্চিত এগিয়ে দিল শাশুড়ি মায়ের সামনে। ইলার কাজে তিনি হাসবে না কাঁদবে বুঝতে পারছেন না। রাগের বশেই গ্লাসটা টেনে নিয়ে ঢকঢক করে পানি পান করতে চাইল। পানি অর্ধেক খাওয়ার আগেই ইলা মা বলে চিৎকার করে উঠল। ইলার চিৎকারে জাহানারা বেগম বিষম খেল।
ইলা দ্রুত জাহানারা বেগমের হাত থেকে গ্লাসটা নিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কে অসময়ে মনে করে রে, একদম দুঘা দিব। জাহানারা বেগম ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করল, চিৎকার করে উঠলে কেন? আগে সেটা বলো। মা, আপনি দাঁড়িয়ে পানি পান করছিলেন, সাথে টেনশনে পানি খাওয়ার দোয়া পড়তেও ভুলে গেছেন। জাহানারা বেগম ইলার কথায় অবাক না হয়ে পারল না। মেয়ে বলে কি, এই মেয়েটা সবসময় তার টেনশনে এমন আজগুবি কথা বলবে? হয় তার টেনশনে উবে যাবে, না হয় সে হেসে ফেলবে। তবে জাহানারা বেগম নিজের গাম্ভীর্য ধরে রেখে হাসি বহু কষ্টে সামলে নিল। তাড়াতাড়ি সোফায় গিয়ে বসে বাকি পানিটুকু পান করলো। তার পানি শেষ হতেই ইলা গ্লাসটা নিয়ে নিল। জায়গা মতো গ্লাসটা রাখতেই বাঁ হাতে থাকা ফোনটা বেজে উঠল। ইলার ফোন বাজতেই জাহানারা বেগম বসা থেকে ছুটে এলেন। দেখো তো তৌসিফ ফোন করেছে কিনা। এরা একটারও কাজের না। তৌসিফ আজকাল কাজে খামখেয়ালি করছে। সে কখন বাড়ি থেকে বের হয়েছে, এখনও বাড়িতে একটা ফোন দেওয়ার নাম নেই। বাড়ির সবাই যে চিন্তা করছে এইটাই এরা ভুলেই গেছে। আল্লাহ, আমি কোথায় যাব? শাশুড়ি মায়ের কথা শুনতে শুনতে ফোনটা রিসিভ করে কানে তুলল ইলা। ফোন রিসিভ করতেই তৌসিফ বলল, শোন, ইলামাকে আর লিমাকে হাসপাতালে পাঠিয়ে দাও। আর তুমি তৌহিদকে সাথে নিয়ে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে গিয়ে আওয়াদের মাকে এসো ইমার্জেন্সি। আমি ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। কেন, কি হয়েছে? আওয়াজ ভাইয়ের অবস্থা কি অনেক খারাপ? আসো, তারপর বলছি। আর হ্যাঁ, তৌহিদকে বলো আমরা যেন আগে কল করে। ইলা নতুন করে কিছু জিজ্ঞেস করার আগেই টুট করে ফোনটা কেটে গেল। ইলা টেনশনে পড়ে গেল স্বামীর কথায়। অন্যদিকে ইলার টেনশনের চেহারা দেখে জাহানারা বেগম বললেন, কি বলছো তৌসিফ? আমার মেয়েটা ঠিক আছে তো? এই জন্যই বলি মেয়েটাকে একটু সামলে রাখো, শাসনে রাখতে। কেউ আমার কোনো কথা শোনার প্রয়োজন মনে করে না। এখন আমি কি করব? শাশুড়িকে অস্থির হতে দেখে ইলা বলল, মা, আপনি আর নীলা হাসপাতালে চলে যান। আমি আর তৌহিদ যাচ্ছি আওয়াদের মাকে আনতে। নিশ্চয়ই ছেলেটার অবস্থা ভালো নয়। কথা শেষ করেই ইলা ছুটে গেল লিমাকে ডাকতে। লিমাকে সব বুঝিয়ে শাশুড়িকে নিয়ে ওদের হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দিল। ইলা আর তৌহিদ ছুটল আওয়াদের মাকে আনতে। ঘড়ির কাঁটা রাত 11:15 ঘরে। কলিং বেল বেজে উঠতেই সোফা থেকে উঠে দাঁড়ালো সেলিনা বেগম। ছেলেটা এখনো বাড়িতে ফেরেনি বলে তার চোখে এখনো ঘুম নামেনি। সন্তান বাড়ি ফেরেনি, অথচ মা কিভাবে ঘুমায়? এতক্ষণ বসে রুমে ছেলের অপেক্ষা করছিল সেলিনা বেগম। কলিং বেল বেজে উঠতেই বুঝে গেলেন ছেলে হয়তো ফিরে এসেছে। জোর পায়ে তিনি দরজার নিকট এগিয়ে গেলেন। দরজা খুলতেই দুজন অচেনা মানুষকে দেখে তিনি প্রশ্ন করলেন, কে আপনারা? কাকে চান? ইলা ও তৌহিদ অবাক হলো সেলিনা বেগমের কথায়। এই না সেদিন উনি তাদের বাড়িতে গিয়েছিল, দেখা করে কথাও তো বলে এলেন। এখন কিনা চিনতে পারছে না। ইলা নিজের চিন্তা দূরে সরিয়ে বলল, আন্টি, আমি ইলা। ইলা? কোন ইলা? কোথাকার ইলা? চিনলাম না তো। সেলিনা বেগমের কথা শুনে তৌহিদ ইলার কানে ফিসফিস করে কথাগুলো বলল। ইলা তৌহিদকে চোখের ইশারায় চুপ করতে বলল, আন্টি, ওই যে আমাদের বাড়িতে গিয়েছিলেন আপনি আর আপনার ছেলে আওয়াদ, আমার ননদ তোহফাকে পছন্দ করে এলেন মনে নেই? আশ্চর্যজনক কথাবার্তা। কোথাকার কোন তোফা? তাকে নাকি আমি আমার ছেলের জন্য পছন্দ করেছি? কেন, পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে? আপনার ননদকে পছন্দ করে এসেছি বলছেন, তাও আবার এত রাত্রে এসে। এই আপনারা চুরি টুরি করার মতলব নিয়ে আসেননি তো? আল্লাহ, আমি বাড়িতে একা আছি এটা নিশ্চয়ই কেউ আপনাদের বলে দিয়েছে। আমার ফোন কোথায়? চট জলদি সেলিনা বেগম ভেতরে চলে গেলেন নিজের ফোন আনতে। হঠাৎ কি মনে করে ফিরে এসে ইলা ও তৌহিদের মুখের উপর দরজা বন্ধ করতে করতে বলল, দরজা বন্ধ করতে ভুলে গেছি। যদি ওরা আমায় পিছন থেকে ছুরি মারে, কি সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। আল্লাহ, আজকাল নিজের বাড়িতেও শান্তি নেই। সেলিনা বেগম ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। অন্যদিকে তৌহিদ ও ইলা একে অপরের মুখ পানে দৃষ্টি নিবেদন করল। তৌহিদ রেগে গিয়ে বলল, আমি গেলাম ভাবি, ভাইয়া কোথায় পাঠালো আমাদের? আজ কিনা চোর, এমনকি খুনি অপবাদ থেকেও রেহাই পেলাম না। রেগে যাচ্ছ কেন? আমার মনে হয় উনি সত্যি আমাদের চিনতে পারেননি।
দাঁড়াও, তোমার ভাইয়াকে একটা ফোন করি। ইলা তৌসিফের নাম্বারে ডায়াল করলো। রিং বাজতেই তৌসিফ ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বলো, তোমরা কি পৌঁছে গেছো আমাদের বাড়িতে? পৌঁছে তো গেছি, কিন্তু উনি তো আমাদের চিনতে পারছে না, চোর খুনি বলে সম্বোধন করছে। চিনতে পারছো না? কি বলছো এসব? সত্যি বলছি, উনি আমাদের চিনতে পারছে না। আশ্চর্যজনক কথা বলছো ইলা। উনি চিনতে পারবে না কেন? তুমি কি মুখে মেকআপ করে গেছো? না চেনার কি আছে, ভালো করে পরিচয় দাও। একদম ফালতু কথা বলবা না। মেকআপ করে আসবো কেন? তুমি কি মনে করেছো আমি ভালো করে পরিচয়টা দেইনি? সেটাই মনে হচ্ছে। তুমি কি হয়েছে ভাইয়া? ভাবি কি বলছে? তৌসিফের পাশেই তোহফা দাঁড়িয়ে থাকায় ভাইয়ের কিছু কথা তার কর্ণগহ্বরে এসেছে, তাই সে এগিয়ে জিজ্ঞেস করলো। তৌসিফ বোনের কথার প্রত্যুত্তরে বলল, আমাদের মা তোর ভাবি আর তাহিদকে চিনতে পারছে না। ভাইয়ের কথাই তোহফা জিহবাই কামড় দিল। কত বড় ভুল হয়ে গেছে ভেবে। ভাইয়া ভাবিকে বলো আন্টি ডিমেনশিয়া রোগে আক্রান্ত, তার ভুলে যাওয়ার রোগ আছে। কি বলছিস সেসব? হ্যাঁ, এটা তখন আমি যে তোমায় বলবো ভুলে গেছিলাম। আচ্ছা। তারপর তৌসিফ ইলাকে খুলে বলতে ইলা বলল, ঠিক আছে। ইলা ফোন রেখে দিতেই তৌসিফ বোনের নিকট এগিয়ে এলো। আরো একবার ভাবলে হতো না তোহফা? মানুষ কি বলবে শুনলে? তুমি বোনের থেকেও মানুষের কথা কবে থেকে ভাবতে শুরু করলে? না আসলে এভাবে আমাদের মাকে ডেকে এনে কথাগুলো বললে হয়তো উনি নাও মানতে পারে। আমি যতটুকু ওনাকে চিনেছি উনি না করবে না, আমি 100% শিওর। আমাদের কিছু বলছিস? না। গিয়ে বল। তোহফা আবারও এগিয়ে গেল আওয়াদের কেবিনে। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই আওয়াদ চোখ ফেরিয়ে তোহফার নিকট তাকালো। তোহফা পাশের টুলটা টেনে পাশাপাশি বসে আওয়াদের ডান হাতটা নিজের মুষ্টিবদ্ধ করে বলল, কষ্ট পাবেন না, একটা কথা বলি। কি কথা? আগে বলুন কষ্ট পাবেন না। না বললে বুঝবো কি করে কষ্ট পাবো না ব্যথা পাবো? শুনুন, পরিস্থিতি মানুষকে অনেক কিছু চিনতে বুঝতে শেখায়। আপনার সাথে আজ প্রথম দেখা করতে গিয়ে যে পরিস্থিতিতে পড়তে হলো, এটা আমার মা কিছুতেই মেনে নিতে পারছে না, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছে। আমার সাথে আপনার বিয়েটা দিবে না, তাই তো?